স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রাত 2:45টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে টিপু মুন্সি আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। বিএনপি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে দুই পক্ষই। এবার বন্যা প্রসঙ্গ। দেশে বন্যা কবলিত 11 জেলার মধ্যে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বানভাসীদের দুর্ভোগ চরমে উঠেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে এখনও লোকালয়ে প্রবেশ করছে পানি। এখনও তলিয়ে আছে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। সরকারি হিসেবে জেলার 14 উপজেলার 10,61,000 মানুষ এখনও পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। পানিবন্দী মানুষের জন্য মোট 724টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কুমিল্লার 17 উপজেলার মধ্যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে অন্তত 7টি উপজেলায়। লক্ষ্মীপুরে প্রতিদিনই পানি বাড়ছে। রহমতখালী, ওয়াবদা ও ভুলুয়া খাল দিয়ে নোয়াখালীতে পানি প্রবেশ করছে। দুর্গম এলাকাগুলোয় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ঘরে সব শেষ হয়ে যায়, ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। মানে এখানে কোনো ত্রাণ আসতেছে না। অনেক মানুষ আছে, অনেক অসহায়, কিছু খাইতেছে না। আজকে 3-4 দিন ধরে ওরা উপবাসে আছে। ঘরে থাকতে পারে না, দুয়ারে থাকতে পারে না, পানি কাজী খাওয়া দাওয়ার কিছুই মানুষের নেই। ভিতরের মানুষগুলো বেশি কষ্ট আছে, ওরা যাইতেও পারে না কোনো দিকে, তারা চাইতেও পারে না, ওদেরই সমস্যা বেশি। এতিমখানা সড়কের এই সাইডটায় কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে যাইতে পারে না। এরা শহীদ স্কুলে জায়গা না, এখানে এরা বিভিন্ন ছাদে আশ্রয় নিছে, বাড়িঘর ফালাইতে আসে, কেউ আছে দোকান দানে বসছে। আমার দাদাও দেখছেনি কোনোদিন এই পানি। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শহর রক্ষা বাঁধের প্রায় 60 মিটার। হুমকির মুখে রয়েছে পদ্মা পাড়ের মানুষ। প্রমত্ত পদ্মার আকস্মিক পানি বৃদ্ধি ও প্রচণ্ড ঢেউয়ের আঘাতে পদ্মার পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের বড়চর বেনীনগর এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ ধসে নদীর গর্ভে বিলীন হয়েছে প্রায় 60 মিটার এলাকা। এছাড়া পদ্মা নদীর তীরবর্তী মিজানপুর ইউনিয়নের বিভিন্ন স্থান ভাঙনের কবলে পড়েছে। ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়, মসজিদ সহ শত শত বিঘা ফসলি জমি। ভিটে মাটি হারিয়ে দিশেহারা পদ্মার পাড়ের মানুষ। 150 পাখি বাপদাদার যা ছিল সব ভেঙে গেছে, এখন পরিণত বাড়িঘর যাচ্ছে সব ভেঙে যাচ্ছে। তার পরিবর্তে সরকার পাইলিন দিয়েছিল, সাউটা ভেঙে যাচ্ছে। এখন আমরা কোন জায়গায় বাস করব, কি করব, পোলাপান নিয়ে কখন বেশি বেড়াবো। রাজবাড়ী শহর রক্ষায় আছে তীর সংরক্ষণ বাঁধ। জিও ব্যাগ ফেলে দ্রুত ভাঙন রোধের দাবি জানিয়েছে এলাকাবাসী। 2-3 দিন ধরে প্রায় 300 ফিটের মতো ভেঙে গেছে। এই জায়গা যদি এখন কোনো কাম কাজ, কোনো বস্তা মস্তা যদি না ফেলানো যায়, এই জায়গা যা বাড়ি ঘর আছে, যা জমি জমা আছে, সব এই ভেঙে সব চলে যাবে। আমাদের ছাত্র ভাইয়েরা যদি এখন এই গাং বাঁধার পদক্ষেপ না নেয়, তাহলে আমরা পদ্মার নদীতে ভাসে চলে যাব। জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার আশ্বাসও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর পানির কিছু কিছু জায়গায় ঘূর্ণাবর্ত, স্কাউরিং জনিত এবং ঢেউয়ের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে 7000 নদী তীর সংরক্ষণ কাজের 20 থেকে 25 মিটার অংশের
কিছু অংশের ভাঙন হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মাঠ পরিদর্শন করে এটা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, পদ্মার পাড়ের মানুষের দাবি দ্রুত সময়ে কাজের বাস্তবায়ন হোক। দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, এবার নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানবো। সহকর্মী রিফাত মির্জা রয়েছেন সেখানে। রিফাত, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু নোয়াখালীতে তো পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা জানাবেন, সেই সাথে ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার তৎপরতার খবরাখবরও জানাবেন। নাদিরা, হু হু করে ঢুকেছে পানি, ডুবে গেছে শখের ঘর এবং কি রাস্তাঘাট, তলিয়ে গেছে ফসলি জমি এবং কি ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। কিন্তু প্রিয়জনকে নিয়েই কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরেও কিন্তু আকুতি শুধুমাত্র শুকনো খাবারের। আমি ঠিক এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জ পৌরসভার একটি এলাকা, দেখতেই পাচ্ছি যে আমার পিছনে এখন হাঁটুর উপরে পানি। আসলে বলা যায় যে নোয়াখালীতে বিগত 11 দিন 21 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। বিশেষ করে শোচনীয় অবস্থা হচ্ছে কিন্তু এই বেগমগঞ্জ উপজেলাটির। আসলে আপনাকে যদি বলি, আসলে এতদিন মানুষ পানিবন্দী থাকলেও কিন্তু দেখা দিয়েছে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগ। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি, আসলে একটি বাথরুম কিন্তু পুরুষ মহিলা সহ 150 থেকে 200 জন মানুষ ব্যবহার করছে। তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে 10 থেকে 15 জন শূন্য বয়স থেকে 3 বছরের শিশুরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আসলে বলা যায় যে অভাব রয়েছে বিশুদ্ধ পানির, অভাব রয়েছে স্যানিটেশনের, অভাব রয়েছে স্বাস্থ্য সুরক্ষা। সবকিছু মিলিয়েই কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে। আপনি জানেন যে নোয়াখালীর 9টি উপজেলার 8টি উপজেলার প্রায় 21 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। যদিও আবহাওয়া অফিস বলছে যদি এখন যে অবস্থা রয়েছে, যদি ভারী বৃষ্টিপাত না হয়, হয়তোবা সেই আকারে কিন্তু পানি নামবে। বিশেষ করে নোয়াখালী সদরে কিন্তু বিভিন্ন অঞ্চলে পানি নেমে গেলেও কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। 2-1 ইঞ্চি করে পানি নামলেও কিন্তু গতকালের ভারী বর্ষণে কিন্তু কোথাও কোথাও 1.5 থেকে 2 ফুট পানি জমে গেছে। আসলে বলা যায় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জে পৌরসভা অঞ্চলে যদি এত পরিমাণ পানি থাকে, সেক্ষেত্রে আসলে বোঝায় যে নোয়াখালীর যে বেগমগঞ্জের যে ইউনিয়নগুলো আছে, আসলে সেখানের অবস্থাটা কিন্তু অনেকটাই ভয়াবহ। তো আসলে নাদিরা, বলা যায় যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বন্যার যেমনটা পরিস্থিতি ভয়াবহ, তেমনটা কিন্তু স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন এবং কি বিশুদ্ধ পানির অভাব রয়েছে। আর ত্রাণ কার্যক্রমের কথা যদি বলি, ত্রাণ কার্যক্রম কিন্তু ত্রাণ আসছে, আসলে বেগমগঞ্জের মধ্যে ঢুকতে পারছে না। বেগমগঞ্জের যে সকল সড়কগুলো রয়েছে সেগুলোর অবস্থা খুব খারাপ থাকার কারণে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ পৌরসভা থেকে আমার কাছে সর্বশেষ। নাদিরা। রিফাত, ধন্যবাদ আপনাকে। পোলট্রি শিল্প নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। কৌশলে মিথ্যা প্রচারণা চালিয়ে পোলট্রি খাতকে ধ্বংস করতে সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে বিভ্রান্তি। এমন অভিযোগ করে এই খাত সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় অপপ্রচার চালানোর স্বার্থান্বেষী মহলটি অন্তর্বর্তী সরকারকেও বিভ্রান্ত করতে কাজ করছে। দেশে আমিষের চাহিদার শতকরা 50% বেশি যোগান দেয় দেশের পোলট্রি খাত। তুলনামূলক কম দামে আমিষ পেতে দিন দিন ডিম ও মুরগির চাহিদাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, মেধাবী জাতি পেতে প্রোটিনের প্রাপ্যতা আরও বাড়াতে হবে। উন্নত দেশে একজন মানুষ বছরে গড়ে 3 থেকে 400 ডিম খেলেও বাংলাদেশের সরকারি হিসাবে এ সংখ্যা মাথাপিছু 136। অথচ পোলট্রি শিল্পকে ধ্বংস করতে, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি মহল। এমন তথ্য জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, নানা ষড়যন্ত্রে বিগত কয়েক বছরে বন্ধ হয়েছে অসংখ্য মুরগির খামার, ফিডমিল ও হ্যাচারি। ঋণের দায়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার খামারি ও উদ্যোক্তা। খামারিরা যদি উৎপাদনে না থাকে, এই শিল্প একসময় আমদানি নির্ভর শিল্প হয়ে যাবে। প্রোটিন এখনও বাংলাদেশের সবচেয়ে কম দামে প্রোটিন হচ্ছে মুরগি এবং ডিম। এই যদি কম দামি প্রোটিন মানুষ না খেতে পারে, তাহলে জাতি একসময় মেধাশূন্য হয়ে যাবে, কর্মক্ষীণ হয়ে পড়বে। অনেকেই বুঝেও এটা মিথ্যাচার করছে, আবার কেউ কেউ না বুঝেও কিন্তু করছে। মানে এই সাংবাদিক সম্মেলন করে এই জিনিসগুলোকে ব্যাপক ভুল তথ্যগুলো দিচ্ছে। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখেছি বিভিন্ন সংস্থা এগুলির সাথে যুক্ত হয়ে তারা একটা ওই গ্রুপকে দিয়ে এই ধরনের কিছু করে তারা বাজারটাকে অ্যাবনর্মাল করে দিতে চায়, অস্থির করে দিতে চায়। তারা বলেন, চাহিদার শতভাগ ডিম, মুরগি, ফিড, একদিন বয়সী মুরগির বাচ্চা সহ প্রয়োজনীয় সবকিছুই এখন
দেশে উৎপাদন হয়। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কাঁচামাল সংকট, ডলারের দাম, জাহাজ ভাড়া, জ্বালানি মূল্য বৃদ্ধি, সুদের হার ও বন্দরে পণ্য খালাসের জটিলতার বিরুদ্ধে টিকে থাকতে হিমশিম খাচ্ছে ফিড মিলগুলো। একই সাথে ৮০% বেশি যোগান দেয়া গ্রামীণ তৃণমূল খামারিরা প্রায়ই পরিবহন সংকটে পড়ছে। এসবের সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগী ও সুবিধাবাদী একটি গোষ্ঠী। ধরনের সস্তা জনপ্রিয়তা নেওয়া এবং এই মহলটা সরকারকে আগেও বিভ্রান্ত করার চেষ্টা করেছে, নতুন যে সরকার আসছে তাদেরও বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এই মহলটাই বলছে এখন এই বাজারটাকে খুলে দিয়ে এই স্বনির্ভর শিল্পকে পরনির্ভরশীল করতে। সহযোগিতার জায়গায় অসহযোগিতা চলতে থাকে তাহলে তো আসলে ইন্টারেস্ট পাবে না, খামারিরা আসলে খামার বন্ধ করবে বা বড়রা যারা ইনভেস্ট করতেছে তারাও কিন্তু পিছিয়ে যাবে। বর্তমান গভর্নমেন্টের প্রতি আমাদের এই দাবিটা এখানেই যে আপনাদের সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে বা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে শুনে আমাদের জন্য আপনারা কাজ করা উচিত বা কমেন্টস করা উচিত বা সহযোগিতা করা উচিত। তাই ষড়যন্ত্রকারীদের বিষয়ে এখনই সতর্ক না হলে পোল্ট্রি শিল্পের আরও বড় ক্ষতির আশঙ্কা তাদের। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের দক্ষিণাঞ্চলে ১৯৮ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে টাইফুন শানশান। এতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে আহত হয়েছে অন্তত ৩৯ জন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘন্টায় ১৯৮ কিলোমিটার বেগে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর কাগোশিমা শহরের উপকূলে আছড়ে পড়ে শানশান। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে শানশান এই অঞ্চলের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে। ঝড় বৃষ্টির কারণে বর্তমানে দ্বীপটির প্রায় ২,৫৫,০০০ বাড়িঘর বিদ্যুৎহীন রয়েছে। বিমান ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিউশুতে তাণ্ডব চালানোর পর ক্রমশ দেশের মধ্য ও উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকা একটি ইসরায়েলি বসতি স্থাপনকারী সংস্থা এবং একজন বেসামরিক নিরাপত্তা রক্ষীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবারের নিষেধাজ্ঞায় হাসমোর ইয়োশ নামে একটি সংস্থা এবং নাবলুসের দক্ষিণে ইতিজার বসতির বেসামরিক নিরাপত্তা সমন্বয়ক ইৎজাক লেভি ফিলান্টকে টার্গেট করা হয়েছে। ইসোমার ইয়োশ নিজেদের একটি স্বেচ্ছাসেবক সংস্থা হিসেবে দাবি করে, যাদের লক্ষ্য পশ্চিম তীর ইসরায়েলি কৃষকদের সুরক্ষা দেয়া। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পশ্চিম তীরে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতায় তীব্র মানবিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে এখনও অবরুদ্ধ গাজায় জাতিসংঘের ত্রাণ তৎপরতা বন্ধ রয়েছে। লা লিগায় লাস পালমাসের বিপক্ষে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১:৩০। নতুন মৌসুমের শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ভায়াদোলিদের বিপক্ষে দুর্দান্ত জয় ছন্দে ফেরে আনচেলত্তির শিষ্যরা। এবার প্রতিপক্ষ লাস পালমাস, যাদের বিপক্ষে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি লস ব্লাঙ্কোরা। চোটের কারণে দলে নেই বেলিংহাম, এছাড়াও নেই ডেভিড আলাবা, কামাঙ্গির মতো তারকারা। দর্শক, এই ছিল এখনকার মতো 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।